শিক্ষার্থীবৃন্দু, এতক্ষণ যাবত তোমাদের একরাম ভাইয়া তোমাদেরকে এই পরিণতি প্রথম পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে কনসেপ্ট দিয়েছে। আশা রাখি যতগুলো এমসিকিউ তিনি বুঝিয়েছিলেন, আশা রাখি সবই আসবে। তো এখন যা বুঝাবো তাই আসবে, বুঝে রেখো, যা বুঝাবো তাই আসবে। তো এখন আমি কি করবো, এখন তোমাদের পরিণতি যে বিষয়টা আছে না, এই বিষয়ে কি করবো, এই বিষয়ের যে দ্বিতীয় অধ্যায় আছে না, এই দ্বিতীয় অধ্যায়ের কমপক্ষে ইম্পর্টেন্ট দেখে কয়েকটি এমসিকিউ তোমাদেরকে কনসেপ্ট এবং এক্সাম্পলের সাহায্যে বুঝাবো। তো যেগুলো তুমি কি করতে পারবে, যেগুলো তোমার পরীক্ষায় তুমি ভালোভাবে কি করতে পারবে, লিখে দিয়ে আসতে পারবে, মানে দাগিয়ে দিয়ে আসতে পারবে। বুঝেছো? ক্লিয়ার? তো এখন দেখেন তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে না, তো এই দ্বিতীয় অধ্যায়ের নাম কিন্তু সুশাসন। বুঝেছো? সুশাসন, এই সুশাসনটা আসলে কি? কথা আছে না, সুশাসনটা আসলে কি? সুশাসন শব্দে সুশাসন বলতে বোঝায় একটি রাষ্ট্রের পরিচালনার প্রক্রিয়া বোঝায়। বুঝেছো? একটা রাষ্ট্রকে পরিচালনার একটা নিয়মকে বোঝায় যে সুশাসন। তো সুশাসনটা হলো যদি একটা দেশে কি হয়, স্বচ্ছতা, জবাবদিহিতা, বুঝেছো, এবং আইনের শাসন ভালোভাবে হয়, তাহলে এই দেশকে বোঝা যায় এই দেশের মধ্যে সুশাসন আছে। এতটুকু ক্লিয়ার? এই সুশাসন শব্দটি কি? সুশাসন শব্দটি ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স। বুঝেছো? গুড গভর্নেন্স। ক্লিয়ার? তো এই সুশাসন শব্দটি ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স। তো আমরা সুশাসনের একটা এক্সাম্পল, বুঝেছো, সুশাসনের একটা এক্সাম্পল দেবো তোমাদেরকে, যাতে তোমরা এই সুশাসন সম্পর্কে একটা কনসেপ্ট তোমাদের মাথায় যাতে সেভ হয়ে থাকে। বুঝেছো? তো কনসেপ্টটা হলো তোমাদের, ধরেন তোমার যে কলেজে তুমি পড়ো না, তো এই কলেজের একজন প্রধান শিক্ষক আছেন, অবশ্যই থাকবেন একজন প্রধান শিক্ষক। তো এই প্রধান শিক্ষকে যখন একটা সিদ্ধান্ত নিবেন, মানে যে কোনো ছোট অথবা বড় একটা সিদ্ধান্ত নিবেন না, তো তখন সিদ্ধান্ত নেওয়ার সময় তোমার স্কুল কলেজে অন্যান্য আরো টিচাররা আছে না, তো এই টিচারদেরকে কি করবে, তিনি ডাকবেন। যদি কলেজে সুশাসন থাকে, বুঝেছো, তাহলে কি করবে, তাদেরকে কি করবে, ডাকবে, মানে কল করে আনবে, প্লাস কি করবে, শিক্ষার্থীদেরকেও আনবে। তো সবাই মিলে কি করবে, একটা সমাবেশে এই সিদ্ধান্তটা কি করবে, তারা কি করবে, প্রণয়ন করবে। বুঝেছো? তো এই যে তারা সবাই মিলে সিদ্ধান্তটা প্রণয়ন করবে, প্লাস যখন কোনো অর্থায়নের বিষয় আসে যে কলেজে আসে না, তো এগুলা যদি তারা সবাই মিলে কি করে, সমাধান করে, বুঝেছো, তো তখন কিন্তু এই যে একটা নিয়ম কাঠামো আছে না, যখন একটা সিদ্ধান্ত নেওয়া হয় সবাইকে ডাকা হয়, প্লাস কি জবাবদিহিতাও করা হয়, তো এটাকেই বলে আসলে সুশাসন। তো এখন আমরা এক্সাম্পলটা কি দিয়ে দিয়েছি, এক্সাম্পলটা কলেজের শিক্ষক দিয়ে দিয়েছি। তো এখন দেখাবো আমরা এই যে রাষ্ট্র, তো রাষ্ট্র আছে না, যখন সরকারি কোনো কিছু করবে তখন কি করতে হবে, সরকার যখন একটি দেশ পরিচালনা করবে, বুঝেছো, তো তখন কি হবে, জনগণের একটা মতামত আছে, তো তারপরে আরো যে আইন বিভাগ আছে না, তো সবাই মিলে কি করতে হবে, এটা মতামত যখন দিবে, তারপরে অর্থায়নের যে আছে না হিসাব টিসাব, তো এগুলা কি করবে, ওই হিসাব যেগুলা তারা জবাবদিহিতা করবে। তো এটা কি এটা কি বলে আসলে সুশাসন। এতটুকু ক্লিয়ার? তো এখন আমরা সুশাসনের এমসিকিউ গুলা দেখবো। আশা রাখি সুশাসনের কনসেপ্টটা তুমি বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখবো সুশাসনের যে এমসিকিউ গুলা এখানে লিখেছি, তো এগুলো এখন আমরা সমাধান করব। যখন দেখেন প্রথমে লেখা আছে কি, প্রথমে লেখা আছে সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? একটু আগে কিন্তু আমি বলেছিলাম সুশাসন এর ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স। বুঝেছো? তো এখন আমরা তোমাদেরকে বিভ্রান্তিতে ফালানোর জন্য, বুঝেছো, মানে তোমাদেরকে একটা দান্দার মধ্যে ফেলিয়ে কি করবে, ভুলবার আনসার দিয়ে তুমি আসবে, এই জন্য তোমাদেরকে এক্সট্রা 3 অপশন দেওয়া হয় সঠিক উত্তরে। বুঝেছো? তো এখন এক্সট্রা, এখানে দেখো আমাদের গুড গভর্নেন্স আসেনি, এই যে গুড গভর্নেন্স কি, গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স অর্থ কি, সুশাসন ইংরেজির সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো গুড গভর্নেন্স। তো এখানে লেখা আছে যে গুড গভর্নমেন্টাল যেটা আছে, সেটা কি তোমাদের দেখবে যে ইংরেজি দ্বিতীয় পত্র আছে না, এখানে কিন্তু এটা কিছু গ্রামাটিক্যাল আছে, তো এগুলা সবার মিশিয়ে দেখা যাচ্ছে এই ওয়ার্ডটা কোনো, এটা কোনো ওয়ার্ডও নেই। বুঝেছো? গুড গভর্নমেন্টাল শব্দ কোনো ওয়ার্ড নেই, তো এটা হবে না। বুঝেছো? তারপরে কি আছে, গুড গভর্নর, গুড গভর্নর, গভর্নর অর্থ কি, গভর্নর অর্থ হলো একজন শাসক। বুঝেছো? তো একজন শাসক কিন্তু এখানে বুঝাচ্ছে না, বুঝাচ্ছে মোটেই না। তাহলে কি, তাহলে গুড গভর্নমেন্ট, তারপরে লেখা আছে কিন্তু গুড গভর্নমেন্ট, গুড গভর্নমেন্ট তো কি, একজন ভালো সরকার, একজন ভালো সরকার কিন্তু এখানে একলা বুঝাচ্ছে না, ওখানে বুঝাচ্ছে কি, সুশাসন। বুঝেছো? তার মানে কি, তার সুশাসন মানেই হলো স্বচ্ছতা, জবাবদিহিতা, আর কি ভালোভাবে আইন প্রণয়ন করা, তো এগুলাকে বুঝায় সুশাসন। ক্লিয়ার? তো আমরা প্রথম উত্তরটি আমরা কি পেয়েছি, গুড গভর্নেন্স। এতটুকু ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা দ্বিতীয় এমসিকিউ এ চলে যাব। তো দ্বিতীয় এমসিকিউ লেখা আছে যে সুশাসনের ধারণাটি উদ্ভাবক উদ্ভাবক কোন সংস্থা, মানে সুশাসন যে ধারণাটা আছে না, সেটা কোন সংস্থা থেকে দেওয়া হয়েছে। বুঝেছো? এই কোন সংস্থা এটা দিয়েছে, এটাই বোঝাচ্ছে আসলে এই এমসিকিউ এ। তো এখানে লেখা আছে যে 4 নম্বরে দেখো একটা অপশন লেখা আছে, যেটা হলো নিরাপত্তা পরিষদ।
আমরা তো সবাই জানি নিরাপত্তা পরিষদ একটি পরিষদ, যে পরিষদে কি করে, যে পরিষদ হলো জাতিসংঘের মধ্যে থাকে, সেটা কি করে, সেটা বিশ্বকে শান্তি এবং যে নিরাপত্তা রাখতে কি করে, এটা সাহায্য করে। ক্লিয়ার? তো তারপরে আমরা দেখবো যে এশিয়া ইউনিয়ন ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক কিন্তু আমাদের কি করছে, এই সুশাসন সম্পর্কে কিন্তু অনেক গুরুত্ব দিয়েছে, বাট এই সংজ্ঞাটা কিন্তু কিন্তু গুরুত্ব দিয়েছে, বাট তারা কিন্তু এটার উদ্ভাবক নয়। বুঝেছ? তাহলে এটাই খরচ। তারপরে লেখা আছে যে বিশ্ব ব্যাংক। এই বিশ্ব ব্যাংকটা কি করছে, এই বিশ্ব ব্যাংকটা কিন্তু দেখি সালটা বলেছি, বিশ্ব ব্যাংকটা তোমার 1999 সালে কিন্তু বিশ্ব ব্যাংক সর্বপ্রথম কিন্তু 1999 সালে বিশ্ব ব্যাংক এই যে সুশাসন শব্দের ধারণাটি উদ্ভাবক দিয়েছে, মানে প্রকাশ করেছে। তো এই বিশ্ব ব্যাংক, বুঝছো, এই সুশাসন ধারণাটি উদ্ভাবক এবং এই যে সুশাসন ধারণাটা আছে না, তো এটার কি করছে, এটা প্রকাশ করেছে তারা কত সালে, 1999 সালে। তো আমরা পেয়ে গেছি সুশাসন ধারণাটি উদ্ভাবককে, কে, বিশ্ব ব্যাংক। বুঝেছো? এতটুকু ক্লিয়ার? তারপরে চলে যাব আমরা তৃতীয় পরিষদে। এই যে তোমাদের রয়েছে না কমনওয়েলথ, এটা একটি জাতিসংঘের একটি সংগঠন। বুঝেছো? এটা নিয়ে কোনো বোঝাশোনা লাগবে না। তারপরে কি রয়েছে, এই যে এখানে উক্তি আছে দুইটা, যে রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক। এই যে উক্তিটা আছে না, এই উক্তিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝেছো? তো রাষ্ট্রের, বুঝো একটা দেশ, বুঝছো, রাষ্ট্রের সকল ক্ষেত্রে মানে রাষ্ট্রের সকল ক্ষেত্রে মানে সব জায়গায়, মানে ধরো রাষ্ট্রে একটা রাষ্ট্র আছে না, তো তার সকল ক্ষেত্র মানে অনেকগুলো ক্ষেত্র আছে, তো সকল ক্ষেত্রে উন্নয়ন মানে কি, উন্নয়ন তো আমরা জানি যে কোনো কিছু আমরা, ধরো একটা জিনিস, আমাদের পূর্বে কিন্তু আমাদের দেশের উন্নয়ন কিন্তু কম ছিল। ধরেন যে পূর্বে আমাদের এই যে আমাদের রাষ্ট্র আছে না, তো রাষ্ট্রে যেখান থেকে পূর্বের যুগে কিন্তু আমাদের রাষ্ট্রে যখন স্কুলগুলো আছে না, তখন দেখবেন টিনের বাটন দিয়ে কিন্তু স্কুলগুলো কিন্তু করা হয়েছে, স্কুলগুলো তৈরি করা হয়েছে। বাট এখন দেখেন, এখন বড় বড় বিল্ডিং, তো এগুলোকে বলে উন্নয়ন। বুঝেছো? তো দেখেন সব জায়গায় কিন্তু এখন উন্নয়ন হচ্ছে আমাদের দেশে। তো এখন এই যে সংজ্ঞাটা রয়েছে না, রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন। রাষ্ট্রের যদি আমরা সব কিছু যদি আমরা উন্নয়ন করতে হয়, তাহলে সুশাসনটা কি, সুশাসনটা সর্বপ্রথম আমাদের কি করতে হবে, প্রণয়ন করতে হবে। তো এখানে কি আছে, সুশাসন অত্যাবশ্যক। উক্তিটি কার, যে যদি রাষ্ট্রে আমরা সব ক্ষেত্রে কি করতে পারি, উন্নত করতে চাই, তাহলে আমাদের সুশাসন কি করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এই উক্তিটি দ্বারা কিন্তু এটা বুঝাচ্ছি। তো এখানে লেখা আছে যে জাস্টিন জাস্টিন ট্রুডো, এই যে ব্যক্তি, তিনি কিন্তু এই কথাটি বলেন নাই। তিনি কে, তিনি হলেন এই যে কানাডা আছে না, তো কানাডার প্রধানমন্ত্রী তিনি। বুঝেছো? তারপরে লেখা আছে কি, বান কি মুন। বুঝেছো? বান কি মুন কি, বান কি মুন ছিলেন কি, বান কি মুন হলেন একজন জাতিসংঘের সাবেক মহাসচিব। তিনি কি করেছিলেন, তিনি কিন্তু এই যে রাষ্ট্রীয় সুশাসন সম্পর্কে কিন্তু তিনি একটা সংজ্ঞা দিয়েছিলেন। সংজ্ঞাটাই হলো এই সংজ্ঞাটি, যে এই সংজ্ঞা হলো কি, রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কি করতে হবে, সুশাসন অত্যাবশ্যক। বুঝেছো? তারপরে হচ্ছে মিশেল ক্যামডেসাস, তিনি কি, তিনি ছিলেন MI এর একজন সাবেক প্রধান। বুঝেছো? তারপরে এখানে হচ্ছে তোমার ইব্রাহিম গানবির কিন্তু একজন উপদেষ্টা ছিলেন, কোথার, জাতিসংঘের একজন উপদেষ্টা ছিলেন। হ্যাঁ, ইব্রাহিম গানবির, তিনি কিন্তু এই যে সুশাসন সম্পর্কে কিন্তু অনেক গুরুত্ব দিয়েছেন, মানে অনেক, তাই না, তার অনেক অবদান রয়েছে, তিনি অনেক কিছু বলেছেন, আর কিন্তু এই উক্তিটি কিন্তু তার নয়। বুঝেছো? এখানের মধ্যে এই তিনটি এমসিকিউ আমি মনে করি তোমার জন্য কাজে আসবে, এবং এই তিনটি এমসিকিউ বেটার। বুঝেছো? এটা পড়া লাগবে না। এই যে একটা আছে না, যে সমস্ত দেশে সুশাসন আছে, কেবল সে সমস্ত দেশে ঋণ মওকুফ করা হবে। বুঝেছো? উক্তিটি কিন্তু খুবই চমৎকার, বাট এই উক্তিটি কিন্তু আসবে না। বুঝেছো? এটা কোনো অত দরকার নেই এটা পড়া। এই লম্বা লম্বা উক্তি আসে না, আসে কি, আসে ছোট ছোট উক্তি যেগুলো আছে, তো সেগুলো আসে, আমি দেখেছি। বুঝেছো? এখানে দেখেন যে বিশ্বের বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে সুশাসন প্রতিষ্ঠার প্রধান অন্তরায় কি? বিশ্বের উন্নত এবং অনুন্নত মানে উন্নয়নশীল দেশ আছে, আবার অনুন্নয়নশীল দেশ আছে। বুঝেছো? তো এগুলা যদি আমরা কি করতে পারি, এগুলা রাষ্ট্রগুলোতে সুশাসন প্রতিষ্ঠা প্রধান অন্তরায়, সুশাসন প্রতিষ্ঠা করা কি প্রধান অন্তরায়। এখন দেখো অপশনের মধ্যে আছে দরিদ্র প্রকোপ, দরিদ্রের কারণে কিন্তু আমাদের সুশাসন কিন্তু প্রতিষ্ঠা করা যায়, দরিদ্রতার কারণে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করা যায়, এখানে কিন্তু অর্থের কোনো মিলামেশা আসে না। বুঝেছো? তারপরে কি, তারপরে দুর্নীতি ব্যাপক বিস্তার,
দুর্নীতি প্রকৃতার এস। এই যে দুর্নীতি কিন্তু যদি আমরা একটি দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে কি করতে হবে, তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, দুর্নীতি প্রতিরোধ করতে হবে, বুঝেছো? দুর্নীতি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কি করতে পারবো, তাহলে কিন্তু আমরা একটি দেশে সুশাসন কি করতে পারবো, প্রতিষ্ঠা করতে পারবো। এবং কি হবে, এবং যদি আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারি প্লাস সুশাসন আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে কি হবে, তাহলে এই উন্নয়ন দেশগুলো কি হবে, উন্নয়নশীল হবে, বুঝেছো? আর উন্নয়নশীল দেশগুলো আরো উন্নয়নশীল হবে, মানে এগিয়ে যাবে, বুঝেছো? তো এখানে দেখো উক্তিটির মধ্যে প্রশ্নের মধ্যে লেখা আছে যে বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে সুশাসন প্রতিষ্ঠা অন্তরায় কি, অন্তরায় কি, মানে এগুলা দরকার এখানে, বুঝেছো? এগুলা দরকার এখানে সুশাসন প্রতিষ্ঠা করার দরকার এখানে উন্নয়নশীল দেশে এবং অনুন্নয়নশীল দেশের জন্য। আমরা বলেছি না যে এই যে দুর্নীতি যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এই যে উন্নয়নশীল এবং অনুন্নয়নশীল দেশে কি হতে হবে, যে রাষ্ট্রগুলো কি হবে এর চেয়ে কি হবে আরো দ্বিগুণ হয়ে যাবে, বুঝেছো? যদি রাষ্ট্রটা যদি 50% উন্নয়ন থাকে তাহলে যদি আমরা এই যে সুশাসন প্রতিষ্ঠা করি তাহলে এটা 100 পর্যন্ত হতে পারে, বুঝেছো? এখানে দেখেন সৎ যোগ্য, তারপরে একটা অপশন আছে যে সৎ যোগ্য ও অযোগ্য নেতৃত্বের অভাব। সৎ যোগ্য নেতৃত্ব বুঝলাম, আমরা একজন দেশে যদি আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের সৎ একজন সরকার লাগবে, বুঝেছো? যদি সৎ একজন সরকার আনলাম তো সৎ একজন সরকার আনলে তো হবে না, সরকারকে যদি সরকারের কাজ করে যে সে একাই যে সৎ থাকে তাহলে হবে না, সবাইকে সৎ হতে হবে, কি করতে হবে, সবাইকে সৎ হতে হবে প্লাস সবাইকে সরকারের সাথে তাল মিলিয়ে যেতে হবে, বুঝেছো? তারপরে কি রয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। আসলে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, যে রাজনৈতিক স্থিতিশীলতা ঠিক আছে, রাজনৈতিক যখন স্থিতিশীলতা হয় তখন সুশাসনে ক্ষতিগ্রস্ত করে, বুঝেছো? কিন্তু এটি প্রধান মাধ্যম নয়, ক্লিয়ার? তারপর লেখা আছে 7 নম্বরে, দেখেন 7 নম্বরটা দেখি, সুশাসন প্রতিষ্ঠার জন্য চাই স্বচ্ছতা। এই যে এখানে একটা এমসিকিউ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সুশাসন কি, সুশাসন প্রতিষ্ঠার জন্য চাই, আমরা কি চাই, স্বচ্ছতা চাই। কেন না, এই যে স্বচ্ছতা দুর্নীতি প্রতিরোধ করে, কি স্বচ্ছতা দুর্নীতি প্রতিরোধ করে। আসলে স্বচ্ছতা কিন্তু দুর্নীতি প্রতিরোধ করে না, স্বচ্ছতা কি করে না, দুর্নীতি প্রতিরোধ করে না। তাহলে কি, তাহলে যে এই যে জবাবদিহিতা প্রতিষ্ঠা করে, স্বচ্ছতা কি করে, স্বচ্ছতা কিন্তু আমাদের জবাবদিহিতা কি করে, স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠা করে। স্বচ্ছতা যখন প্রতিষ্ঠা হবে তখন কি হবে, তখন জবাবদিহিতা যখন অর্থায়নে যখন অর্থায়ন যখন খরচ হবে, একটি দেশে যখন অর্থ খরচ হয় তখন কিন্তু এগুলার কিন্তু হিসাব দেওয়া লাগে, তো এগুলা কিন্তু প্রতিষ্ঠিত করতে হলে স্বচ্ছতা লাগবে, বুঝেছো? তারপরে আছে যে সুশাসন বাধাগ্রস্ত হয়, সুশাসন যে আছে না, গুড গভর্নেন্স, এটা বাধাগ্রস্ত হয় কিসের কারণে, দেখো এখন জনসংখ্যা কম হলে কি সুশাসন বাধাগ্রস্ত হয়, অবশ্যই না, অবশ্যই না। তাহলে কি, সুসজ্জিত সেনাবাহিনী না থাকলে কিন্তু যে আমাদের বাধাগ্রস্ত হবে এমন কোনো কথা নাই, বুঝেছো? সেনাবাহিনী লাগবে, সেনাবাহিনী তো থাকতে হবে দেশে, দেশে কিন্তু এটা হলো আইনের বিভাগে, আইনের মধ্যে পড়ে, বুঝেছো? সুশাসনের মধ্যে এটা এই বিষয়টা পড়ে না। তারপরে অর্থ সম্পদ না থাকলে, অর্থ সম্পদ যদি থাকেও না, আমাদের দেশ গরিবও হয় যদি, তাহলে কিন্তু আমরা কি হবে না, সুশাসন বাধাগ্রস্ত হবে না, বুঝেছো? তাহলে কি আইনের শাসন, এই যে আইনের শাসন না থাকলে, এস আইনের সমস্যা নেই, এই যে আইনের শাসন কি হয়, আইনের শাসন যদি থাকে না তাহলে কি, তাহলে একটি দেশের সুশাসনে কি হয়, বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত কিভাবে হবে, আইনের শাসন যদি থাকে না তাহলে কি হবে, একটি দেশে ন্যায় বিচার কি হবে, প্রতিষ্ঠিত হবে না। দেখবেন অন্যায় ভাবে একজন লোককে কি করা হবে, হত্যা করা হবে, তাহলে কি হবে। তারপরে দেখবেন যদি আইন থাকে না তাহলে দেখবেন যে আমাদের দেশের অনেক মন্ত্রী আছে না, তো এরা কি করবে, এরা দেখবেন অনেক টাকাগুলো এদিকে ওদিকে নষ্ট করে ফেলছে। তো এটা আইনের একটা শাসন লাগবে, যদি একটা দেশে যদি শাসন থাকে না তাহলে কি হবে, তাহলে কিন্তু এই দেশটাকে কি হতে হবে, স্বচ্ছতা করে, সরি, এই যে সুশাসন কি করতে পারবো না, আমরা প্রতিষ্ঠিত করতে পারবো না, বুঝেছো? তো তারপরে কি, তারপরে যে সুশাসনের একটি অন্যতম প্রধান সমস্যা হলো, সুশাসন যে আছে এটার কি, এটার প্রথম এই যে অন্যতম প্রধান মানে স্পেশাল যে সমস্যাটা আছে, প্রবলেমটা আছে, সেটা আসলে কি, এই যে দেখেন দাতা দেশগুলো সমর্থনের অভাব। এই যে দাতা দেশগুলো কি, মানে বিদেশ যে থেকে যে টাকাগুলো আসে না, তো এগুলো সমর্থন, এগুলো তারা কিন্তু সমর্থনের অভাবে কিন্তু আমাদের কি এই যে সমস্যাটা হয় না, এটা কিন্তু অন্যতম সমস্যা নয়, বুঝেছো? এরকম সমস্যা হয়, ধরেন আমাদের বিদেশ থেকে অর্থ লাগবে, বুঝেছো? অর্থ লাগবে, না হলে কিন্তু দেশটা চলবে না। দেশ চলতে হলে প্রচুর বৈদেশিক মুদ্রা আমাদের কি প্রয়োজন। তো তারপরে কি, এটা কিন্তু প্রধান সমস্যা নয়। তারপরে কি, এই যে এটা, এই যে জবাবদিহিতার, এটা কিন্তু জবাবদিহিতার অবশ্য, এটা হিন্দি লেখা হয়ে গেছে, বুঝেছো?
হিন্দি লেখা হয়ে গেছে, কই দি জবাবদিহিতার অভাব। এটা হলো জবাবদিহিতার অভাব। তারপরে কি তাদেরকে সম্মোহনী নেতার অভাব। নেতা যদি একজন যদি সম্মোহনী নেতা আমাদের দেশে থাকে না, তাহলে কিন্তু আমরা কি হবে, সুশাসনে বাধাগ্রস্ত হবে না, প্লাস সুশাসনে কোনো সমস্যা হবে না, বুঝছো? অন্য একজন নেতা কি হবে, দাঁড়িয়ে যাবে। ক্লিয়ার? তো তারপরে কি, তারপরে বড় বড় অট্টালিকার অভাব। আসলে এটা না, এটা হয় না, বড় বড় অট্টালিকার অভাব হয় না, এটা সুশাসনের একটি প্রধান সমস্যা না। আসলে তাহলে কি সমস্যাটা, আসলে কি সমস্যাটা হলো জবাবদিহিতার অভাব। বুঝেছো? জবাবদিহিতার অভাব কি, জবাবদিহিতার অভাব হলো এই যে সুশাসনের একটি প্রধান সমস্যা। এই যে কিভাবে জবাবদিহিতার অভাবটা হলো সুশাসনের সমস্যা, এটা প্রশ্ন আসে না? সো দেখেন, ধরেন আমাদের দেশে কিন্তু একজন মন্ত্রী আছে। সো একজন মন্ত্রী, একজন আমরা আমাদের দেশে কিন্তু একজন মন্ত্রী বানিয়ে দিলাম আমরা, বুঝছো? একজন মন্ত্রী কিন্তু অনেক থাকে, বুঝেছো? আমরা কিন্তু একজন বানিয়ে দিলাম। তো এই মন্ত্রীকে যদি আমরা অর্থ যে মন্ত্রীটা ব্যয় করেছে, তো এগুলো যদি আমরা তার কাছ থেকে জবাবদিহিতা না নিই, বলি না যে স্যার তুমি এই অর্থগুলা কোথায় স্পেন্ড করেছো, মানে খরচ করেছো, ব্যয় করেছো, তো এগুলো যদি সে বলে না, তাহলে কি, তাহলে কিন্তু একটা দুর্নীতি কি করবে, দুর্নীতি মানে এটা সৃষ্টি হবে, বুঝেছো? তো এই দুর্নীতি সৃষ্টিটাকে যদি আমরা কি করতে চাই, রিমুভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের জবাবদিহিতা কি করতে হবে, জবাবদিহিতা আমাদের নিশ্চিত করতে হবে, বুঝেছো? মানে জবাবদিহিতা কি করতে হবে, আমাদের লাগবে, জবাব দিতে লাগবে, বুঝেছো? তাহলে কি এই যে সুশাসনের একটি অন্যতম প্রধান সমস্যা হলো জবাবদিহিতার অভাব। জবাবদিহিতা যদি থাকে না, তাহলে এটা সুশাসনের একটা সমস্যা হয়ে যাবে, বুঝেছো? তারপরে হচ্ছে দুর্নীতি দমনের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি? দুর্নীতি যদি আমরা দমন করতে হয়, তাহলে সবচেয়ে কি, সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি? দুর্নীতি দমন করতে হলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি? নিরপেক্ষ নির্বাচন কমিশন। আসলে না, নিরপেক্ষ নির্বাচন কমিশন না। আমাদের দুর্নীতি কি করতে হলে, দুর্নীতি আমাদের ওইরো দুর্নীতি দমনের, দুর্নীতি নির্মূল করতে হলে তাহলে আমাদের বেশি প্রয়োজন কোনটি? এই যে নিরপেক্ষ নির্বাচন কমিশন। আসলে না, নিরপেক্ষ নির্বাচন কমিশন না, এটাই হলো নির্বাচন সুষ্ঠু ও সুষ্ঠু করতে, মানে সুষ্ঠু করে পরিচালনা করতে হলে আমাদের নির্বাচন কমিশন কিন্তু দরকার। তারপরে কি, দক্ষ কর্ম কমিশন। এই দক্ষ কমিশন কি, এই যে যোগ্য দক্ষ কর্ম কমিশন কিন্তু এই যে দুর্নীতি দমনের সবচেয়ে বেশি প্রয়োজন হয় না, বুঝেছো? তিনি কি, তিনি হলেন যে যোগ্য জনবল ও প্রয়োগ সহায়তা দুর্নীতি দমনে প্রধান প্রতিষ্ঠা হয়, বাট এটা কিন্তু এটার সঙ্গে সাম্রাজ্যপূর্ণ নয়, বুঝে? তারপরে কি, মানবাধিকার কমিশন। আসলে এটাও কিন্তু নয়, মানবাধিকার কিন্তু মানবাধিকার কমিশন যেজন আছে, সেজন কি, সে হলো মানবতা রক্ষার জন্য সে কাজ করে থাকে। তারপরে কি, তারপরে হলো যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন। এই যে এই অপশনটা আছে না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন। সে কি, সে হলো দুর্নীতি দমনের জন্য বেশি প্রয়োজন। দুর্নীতি দমনের জন্য বেশি প্রয়োজন কি, দুর্নীতি দমনের বেশি প্রয়োজন হলো স্বাধীন দুর্নীতি দমন কমিশন। এই যে আছে না অপশনটা, যে স্বাধীন দুর্নীতি দমন কমিশন, এটা কি করে, এটা দুর্নীতি দমনের জন্য সরাসরি কি করে, সরাসরি কাজ করে, বুঝলা? আশা রাখি বুঝেছো। দুর্নীতি প্রতিরোধের জন্য প্রধান সহায়ক শক্তি কোনটি? দুর্নীতি যদি প্রতিরোধ করতে হয়, তাহলে প্রধান সহায়ক শক্তি তো একটা দরকার আছে না? তো সেটা আসলে কি, এই যে স্বচ্ছতা। স্বচ্ছতা করলে হলে কি হবে, স্বচ্ছতা হলে কি আমরা দুর্নীতি কি করতে পারবো, যে দুর্নীতি প্রতিরোধ করতে পারবো? আসলে না, স্বচ্ছতা হলে আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারবো না। তাহলে কি, তাহলে কি বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা হলে কি আমরা কি করতে পারবো, দুর্নীতি প্রতিরোধ করতে পারবো। দুর্নীতি প্রতিরোধ করতে হলে আমাদের একটাই দরকার কি, সেটা হলো জবাবদিহিতা। যদি জবাবদিহিতা আমরা সৃষ্টি করতে পারি, তাহলে কি হবে, তাহলে আমরা দুর্নীতি কি করতে পারবো, দূর করতে পারবো, বুঝলা? তো এত ব্যাখ্যা দেওয়ার কিছু নেই, এগুলা তুমি পড়লে বুঝে যাবে। যদি তুমি পাঠ্য বই পাঠ করে থাকো, তাহলে এগুলা এগুলো সোজা, বুঝেছো? এগুলা তুমি পারবে। তাহলে কি, একটি দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি? একটা দেশকে যদি আমরা সকল ক্ষেত্রে, মানে সব দিকে যদি আমরা উন্নয়ন করতে হয়, তাহলে আমাদের কি, তাহলে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কোনটি? এখানে অপশন আছে না, যে যে শক্তিশালী রাজনৈতিক দল। শক্তিশালী যদি আমরা একটা রাজনৈতিক দল আমাদের দেশে আমরা কি করি, মানে মেক করি, মানে ক্রিয়েট করি, তো তাহলে কি আমাদের দেশের সব সব দিকে কি হবে, সব দিকে উন্নয়ন হবে? আসলে না। তাহলে কি, শক্তিশালী সেনাবাহিনী, সেনাবাহিনী আনলে কি ডিসুম ডিসুম করে আমাদের দেশকে উন্নয়ন করে দিবে? মোটেই না। তাহলে কি, তাহলে দক্ষ আমলা, দক্ষ আমলা আসলে না, দক্ষ আমলা হবে নি, দক্ষ আমলাই হবে না। এটাই কিন্তু নয়, এটা কিন্তু আমাদের দেশকে উন্নয়ন করতে পারে না, সব ক্ষেত্রে উন্নয়ন করতে পারে। তাহলে সব ক্ষেত্রে উন্নয়ন করতে পারে কোনটি? সব ক্ষেত্রে উন্নয়ন করতে পারে একটি, তার নাম কি, তার নাম হলো সুশাসন, মানে কি গুড গভর্নেন্স। ওকে, গুড গভর্নেন্স কি করতে পারে,
গুড গভর্নেন্স সব ক্ষেত্রে কি করতে পারে, সকল ক্ষেত্রে উন্নয়ন করতে পারবে, বুঝছো, একটি দেশে সকল ক্ষেত্রে উন্নয়ন করতে পারবে। যদি আমরা গুড গভর্নেন্স একটি দেশে প্রতিষ্ঠা করি তাহলে কি হবে, সেখানে স্বচ্ছতা পাবে, তাহলে কি জবাবদিহিতা পাবে, আর কি সেখান থেকে দুর্নীতি দূর হবে, প্লাস কি প্লাস ভালো শাসক কি হবে, প্রতিষ্ঠা হবে, বুঝেছো। এই যে এখন আমরা এই এই উক্তিটা দেখব যে আইনের চোখে সকলে সমান। আইনের চোখে, আমরা তো আইন যে আমরা চিনি, তো আইনের চোখে যে সবাই সমান, মানে সব সমান আইনের চোখে। কিন্তু এখন দেখবে এর বিপরীত, আইনের চোখে কিন্তু সব সমান নয়, বুঝেছো। যার টাকা আছে সে আইনের চোখে কি, আইনের চোখে সমান নয়, সে হলো অন্য একটা প্রায়োরিটি পায়। আর যার টাকা আছে কি, যার টাকা নাই সে কিন্তু একটা প্রায়োরিটি পায়, বুঝেছো। মানে দুইটা প্রায়োরিটি, এর মধ্যে কি আছে, দুইটা ভাগ হয়ে গেছে, বুঝেছো। তো যার টাকা আছে সে একটা ভালো স্পেশালি প্রায়োরিটি পায়, আর যার টাকা নেই সে কিন্তু আবারও ভালো একটা স্পেশালি প্রায়োরিটি, মানে এর মধ্যে একটা ভাগ হয়েছে, বুঝলা। তো এই ভাগটা কিন্তু এই উক্তির মধ্যে আসে না। এই উক্তিটা কি বলেছে, এই উক্তিটা বলছে আইনের চোখে সকলে সমান। তো আইনের চোখে সকলে সমান এই উক্তিটি কে বলেছে, এখানে কিন্তু চারজন কি করা যায়, এই চারজন দার্শনিকের নাম দেওয়া আছে, তো তার মধ্যে একজনকে তুমি কি করতে হবে, দিতে হবে। তাহলে আমরা কিন্তু এই যে ক্লাস 10-এ কিন্তু আমরা পড়েছি যে একজন ব্যক্তি আছেন দার্শনিক ব্যক্তি, তো তিনি কি করেছেন, তিনি একটি সংজ্ঞা দিয়েছেন। সংজ্ঞাটা কি, সংজ্ঞাটি হলো আইনের চোখে সবাই সবাই সমান। তার নাম কি, তার নাম হলো অধ্যাপক ডাইসি। ক্লিয়ার। তো অধ্যাপক ডাইসি কি করেছিলেন, অধ্যাপক ডাইসি বলছেন আইনের চোখে সকলেই সমান। তারপর লেখা আছে বাংলাদেশে কখন, বাংলাদেশ কখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে পৃথক করা হয়, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে পৃথক করা হয় বাংলাদেশে কখন। এই সালটা কিন্তু মনে রাখতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাল। কত সালে, এই যে 2007, এই যে 2007 সালে 1 নভেম্বর কি হয়েছিল, 2007 সালে 1 নভেম্বর বাংলাদেশে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগে কি করা হয়েছে, বিচার বিভাগে পৃথক করা হয়। তারপরে কি, সুশীল সমাজ হচ্ছে, সুশীল সমাজ, এটা প্রয়োজন না। এখান থেকে তা হোক। এই যে একটা এমসিকিউ দেখেন, সভ্য সমাজের মানদণ্ড কোনটি, একটা সভ্য সমাজের মানদণ্ডটা কি আমরা দেখব। সভ্য সমাজের মানদণ্ড কি, এই যে এখানে 4 নম্বর লেখা আছে যে সামাজিক সাম্য। সামাজিক সাম্য কি একটা সভ্য সমাজের মানদণ্ড, আসলে না। তাহলে কি, তাহলে যে সামাজিক মূল্যবোধ কি একটি সভ্য সমাজের সমাজ না। উন্নত উন্নত সামাজিক মূল্যবোধ, উন্নত সামাজিক মূল্যবোধ কি একটি সমাজের মানদণ্ড, আসলে না। তাহলে কি, তাহলে আইনের শাসন, আইনের যদি শাসন করে তাহলে সমাজে কি মানদণ্ড বজায় রাখতে হবে, আসলে না। তাহলে কি, তাহলে আমাদের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সুশাসন যদি প্রতিষ্ঠা করি তাহলে কি হবে, একটি সমাজে কি হবে, এই যে একটি সমাজের মানদণ্ডটা আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো কি করে, এই সুশাসন প্রতিষ্ঠা করে। তাহলে এই যে তারপরে লেখা আছে একটা, যে এখানে দেখো একটা এমসিকিউ লেখা আছে, এমসিকিউটা হলো জাতিসংঘের কোন প্রতিষ্ঠান সুশাসনের সংজ্ঞা প্রদান করেছেন। এই এমসিকিউটা হলো আমাদের শেষ এমসিকিউ এই অধ্যায়ে, বুঝেছো। তো এই এমসিকিউটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটা একটু ক্লাসে রেখেছি যাতে এটা বোঝানো দরকার, এটা এই বিষয়টা কিন্তু আসবে, এই যে এমসিকিউটা এটা কিন্তু আসবে, এটা 100% শিওর দিয়ে বললাম, এটা আসবে, বুঝেছো। তো এই এমসিকিউ লেখা আছে যে জাতিসংঘের কোন প্রতিষ্ঠান সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে। জাতিসংঘের কিন্তু একটা প্রতিষ্ঠান আছে, সেটা কি করেছে, সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে। এখানে দেখেন লেখা আছে যে ইউএন এইচসিআর, ইউএনএইচসিআর, এটা কি, এটা হলো যে শিক্ষা ও বিজ্ঞান নিয়ে এটা কাজ করে, বুঝেছো। এটা কিন্তু এই সুশাসনের, এই যে সুশাসন সম্পর্কে এটা সংজ্ঞা দিয়েছে না, বুঝেছো। তো তারপর লেখা আছে যে ইউএনআইসিইএফএফ, এটা কি, এটা হলো, এটাও কিন্তু কি করেছে, এটাও কিন্তু সংজ্ঞা দিয়েছে না। তাহলে কি, তাহলে এই যে ইউএনডিপি, এই যে ইউএনডিপি এটা কিন্তু কি করেছিল, এটা হলো যে জাতিসংঘের যে জাতিসংঘের ইউএনডিপি প্রতিষ্ঠান সুশাসনের সংজ্ঞা দিয়েছে। সো ইউএনডিপি পূর্ণরূপ কি আপনারা জানেন, ইউএনডিপি পূর্ণরূপ হলো ইউনাইটেড নেশন। এই যে ইউ দিয়ে হলো ইউনাইট, আর এন দিয়ে হলো নেশন, আর ডি দিয়ে হলো ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, তারপরে কি পি দিয়ে হলো প্রোগ্রাম, বুঝেছো। সো এটা হলো যে জাতিসংঘের যে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠানটি সুশাসনের সংজ্ঞা কি করেছিল, প্রদান করেছে। এতটুকু ক্লিয়ার। তো আশা রাখি আমার সাথে সাথে তোমরাও গেমে গেছো এতক্ষণ যাবো, তো বুঝতে বুঝতে। তো এখন তোমাদের যে তৃতীয় অধ্যায় আছে না, সো তৃতীয় অধ্যায়ের এক কনসেপ্ট এবং এক্সাম্পলের সাহায্যে তোমাদের একরাম ভাইয়া তোমাদেরকে বুঝাবে। তোমরা একরাম ভাইয়ের সাথে থাকো। তো পরবর্তী কি হবে, যে 4 নম্বর অধ্যায়ে ভাই আসবো, ভাই এসে তোমাদেরকে বুঝাবো। যদি বিরক্ত না হও তাহলে ক্লাসটি দেখি